আসসালামু আলাইকুম। বহুদিন পরে আসলাম। আমার ফেসবুকের ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। অসুস্থ ছিলাম। এনিওয়ে, আজকে বেশ কিছুদিন পরে আবার আসলাম। আপনাদের সাথে আমার আনন্দ, দুঃখ যত কিছু আছে সব কিছু শেয়ার করার জন্য। প্রথমেই শুরু করতে হয় আফসোস দিয়ে। আফসোসটা হইতেছে আমরা বাঙালিরা বড়ই অসহায় জাতি। সেই নবাব সিরাজউদ্দৌলার নাটকের ডায়লগ দিয়ে শুরু করতে হয়, অভাগা বাঙালি। কেন বললাম? মাসখানেক আগে একটা অনুষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেনজি জেনারেশনের উপর, ওখানে শিক্ষকরা ছিলেন, ছাত্রদের সমাবেশ ছিল। তো উপস্থাপক সুন্দর করে অনুষ্ঠানটা করছে, কিন্তু আমার নজর পড়ল পেছনে দেখলাম কলগেটের সাইন। তার মানে এই ইন্ডিয়ান কোম্পানি কলগেট এইটা স্পন্সর করছিল। তো যে অনুষ্ঠানটা উপস্থাপনা করছে সে ইচ্ছা করে করছে নাকি অনিচ্ছাকৃত জানি না। যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আমাদের এত কিছু চলতেছে, ওরা আমাদের সাথে এত পলিটিক্স করতেছে। সরি, যাই হোক, গেল এইটা। দ্বিতীয় দেখলাম এই যে বিক্রম মিস্ত্রি আসছিল বাংলাদেশে, উনি অনেক মিটিং টিটিং করার পরে আমাদের যেই উপদেষ্টার প্রধান সহকারী বা অ্যাসিস্ট্যান্ট, ওনারা সবাই মিলে আমাদেরকে জানাইলেন বিক্রম মিস্ত্রি বলছে যে মিডিয়ার ব্যাপার, এটা তার ব্যাপার না, তারা গভর্নমেন্ট লেভেলে সবাই ঠিক আছে। তো তার কিছুক্ষণ পরেই বিক্রম মিস্ত্রি সংবাদ সম্মেলনে বলল সবই ঠিক আছে, কিন্তু মাঝখানে বলল উনি খুব উদ্বেগ এই মাইনরিটিদের যে উপর যে অন্যায় অত্যাচার হইতেছে, স্পষ্ট আপনারা দেখে নেবেন। তার মানে আমাদের দেশের বর্তমান যারা ক্ষমতায় আছে তারা আমাদেরকে বোকা বানাইলো মিথ্যা কথা বইলা। বিক্রম মিস্ত্রির ওইটা আমি নিজে কানে শুনছি, অন্য কেউ আমাকে বলে নাই, আমি নিজেই বসে বসে টিভির সামনে এটা শুনলাম। তো আমাদেরকে আমাদের সরকার পক্ষ থেকে বোকা বানানো হইতেছে, গেল এইটা। দ্বিতীয়, এই যে মনে করেন আমাদের পিনাকিদা আছে, তারপর আরেকজন যারা নাকি চুল ছেঁড়া বিশ্লেষণ দেয় একেবারে প্রমাণ সহকারে। আমার তো খারাপ লাগে কোনটা? সেইটা হইতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অধিনায়ক। ওনাকে নিয়ে পিনাকিদা যখন দেখাইলেন প্রমাণ স্বরূপ, স্বাধীনতা উত্তর দেশে যখন জহির রায়হানের মতন বুদ্ধিজীবী উধাও হয়ে যায়, সেইটার
জন্য সবাই বঙ্গভবনে ওনাকে প্রশ্ন করার পরে উনি নিজ মুখে বলছেন যে বেশি খোঁজাখুঁজি করো না, তাহলে তোমরাও ওনার মতো গুম হয়ে যাবে। তার মানে কি দাঁড়াইলো? জনগণের কাছে আমি এটাই প্রশ্ন রেখে গেলাম। দ্বিতীয় আসেন আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমি তো টেলিভিশনের সামনে বসে অনেক অনুষ্ঠান দেখি। তো একটা গ্রাম বর্ডারের পাশে, সেই গ্রামবাসীরা হাউমাউ করে কান্না করে অভিযোগ জানাইতেছিলেন সবাই যে কাদেরিয়া বাহিনী তাদের গরু ছাগল সব কিছু আইসা নিয়ে যায় এবং ঘরবাড়ি সব জ্বালায় দেয়। তো বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতন একজন মহান মুক্তিযোদ্ধা, ওনার সম্বন্ধে যদি এগুলো শুনতে হয়, তা আমাদের মনে কি জাগে, কি প্রশ্ন জাগে? তো উনি তো এখন গামছামা গলায় দিয়া কৃষক শ্রমিক লীগ করেন, কিন্তু অধিকার কইরা আছেন বাবর রোডে বিহারীদের বাড়ি। তারপর শুনছি 4 জন 1.5 টাকার কামলা, যাদের বিচার আমি ছোটবেলায় দেখছি আমাদের গ্রামে। এই পাইক পেয়াদা যারা ছিল তাদেরকে পাকিস্তানি বাহিনীর অধীন কইরা এরা কাজ কাম করতো। এরকম 4 জনকে ব্যানেট দিয়া খোঁচায় খোঁচায় মাইরা ফেলাইছে এই ঢাকা স্টেডিয়ামের মাঠে। তো এই ধরনের লোকজন আমাদের শাসন করেন, শোষণ করেন, আমাদের সরকারে আছেন। গেল এটা। আবার মনে করেন এই যে আমাদের উপদেষ্টাদের মধ্যে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বর্তমানে শুনতেছি, আমি তো অনেক দিন আগে একবার অনুষ্ঠানে বলছি, শেখ মুজিবের ছবি ওনার অফিসের পেছনে টাঙানো, ওনার পেছনে। তো ওনাকে নিয়ে আমার শুরু থেকেই সন্দেহ, এবং বর্তমানে এটা নিয়ে হইচই হইতেছে। অনেকে ওনার এগেনস্টে বা অনেকে আছে ওনার ফেভারে, এই পিনাকিদার এগেনস্টে কথা বলতেছে। কিন্তু সত্যটা কি? সত্যটা, পিনাকিদা 88 সনে এই ভদ্রলোক যখন পত্রিকায় লেখালেখি করতেন, সাংবাদিকতা করতেন, তখন অনেক প্রমাণ পাওয়া গেছে যে উনি কি ধরনের লোক। মোট কথা হইতেছে, আমাদের সরকার পক্ষ আমাদেরকে বোকা বানায়। দেখেন 600 কতজন লোক এই ছাত্র জনতার বিপ্লবের সময় যখন ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গেছে, এই লোকগুলি কোথায়? আওয়ামী লীগের নেতারা। আর ডক্টর আসিফ নজরুল যখন সাবের হোসেন চৌধুরী যেদিন অ্যারেস্ট হইলেন, পরের দিনই ওনার বেল হয়ে গেল, জামিন হয়ে গেল। তারপর আরেকজন আমাদের সাংবাদিক উনি যখন বাংলাদেশে গেলেন, উনি অ্যারেস্ট হয়ে জেলে রইলেন কালো আইনের অধীনে। এটা কেন হলো? তো এগুলি প্রমাণ করে না যে ওনারা আওয়ামী লীগের দোসর। এবং বর্তমানে দেখা যাইতেছে চতুর্দিকে যত বড় বড় পজিশনে আওয়ামী লীগের দোসররা। তো আমাদের এই ছাত্র জনতার যে
ত্যাগ, হ্যাঁ, সেটা তো বিফলে গেছে সেই বিগিনিং থেকে। উনি কয়েকজন ছাত্র নেতাদের নিয়ে উনি ডাক্তার এই কি বলে আমাদের নোবেল বিজয়ী, নোবেল লরেট ডক্টর ইউনুসকে ব্যবহার করে এই বেচারাকে সামনে ঢাল হিসেবে রাইখা যত অন্যায় ওনারা করতেছেন, এগুলির উত্তর কে দেবে? তো আমরা অসহায় না? বাঙালি কোথায় যাবে, কার কাছে যাবে? এখন আসেন ইন্ডিয়ার এই চাল, প্রোপাগান্ডা বাংলাদেশের জনগণের এগেনস্টে, বাংলাদেশের এগেনস্টে, এগুলা ইচ্ছাকৃতভাবে সরকার থেকেই করা হইতেছে। কেন করা হইতেছে? আপনাদের মনে আছে নিশ্চয়ই, ছাত্র জনতার যখন আন্দোলন করে তখন এক পক্ষ ইন্ডিয়াতে তাদেরকে আমাদের ফেভারে তারা অনেকে জেলে গেছে, জেলে ঢুকাইতেছে। তো এই শ্রেণীটা যাতে আমাদেরকে ঘৃণা করে, এই জন্য এই প্রোপাগান্ডা ইন্ডিয়াতে ছড়াইতেছে প্রথম। দ্বিতীয়ত, আপনাদের মনে আছে কি না, ইতিহাস ঘাইটা দেখবেন, ইন্ডিয়া ছেড়ে যখন ব্রিটিশরা চলে যায়, স্বায়ত্তশাসিত একটা দেশ, সেই ইন্ডিয়ার কি বলে ওইটারে, এনিওয়ে দেশটার কথা আমার মনে পড়তেছে না, যেটাকে পরবর্তীতে ইন্ডিয়া এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায় সেই দেশটারে দখল করে নিচ্ছে, হায়দ্রাবাদ, তাই না? তো বর্তমানে যেটা চলতেছে একই সিস্টেম না, ওরা প্রোপাগান্ডা ছড়াইতেছে। আমরা তো চিকেন নেক নিয়ে পাগল, কিন্তু ফেনীর ওপারে যে একটা ব্রিজ শেখ হাসিনা এবং ইন্ডিয়ার গভর্নমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত কইরা ওপারে যে একটা ব্রিজ করা হয়েছে 183 কোটি খরচ কইরা, তো এদিক দিয়া যদি ফেনী ওরা দখল করে, তাহলে আর ওই চিকেন নেকের দরকার পড়ে না। এরা চিটাগাং, ফেনী, নোয়াখালী এটা দখল করে নিয়ে তারা সেভেন সিস্টারের সাথে যোগাযোগ রক্ষা করবে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর প্লাস কিছু আর্মি জেনারেল একটা অনুষ্ঠান দেখলাম, ওনারা করতেছেন এবং এই সমস্ত ব্যাপারে আলাপ করতেছেন যে আমাদের এখন উচিত কি, পাকিস্তানের সাথে যোগ দেওয়া, তাদের সাহায্য নেওয়া। চায়না জীবনেও এই সমস্ত ব্যাপারে ইনভলভ হবে না, তারা আমাদের ভালো বন্ধু, কিন্তু আমাদেরকে যখন ইন্ডিয়া অ্যাটাক করবে, চায়না কখনো আসবে না, ওপার থেকে পাকিস্তান কান্নাকাটি করবে, এইটাই। এনিওয়ে, তো এক জেনারেল বললেন যে অ্যাটলিস্ট 2 লক্ষ ছাত্রদেরকে প্যারা মিলিটারি ট্রেনিং দিয়ে রেডি করা, ইন্ডিয়ার যদি আমাদের এগেনস্টে আমাদের অ্যাটাক করে তো প্রিপারেশন নেওয়া। তো এই সব কিছু মিলে খুব আফসোস লাগে। আফসোস এই জন্য লাগে যে বাংলাদেশে বর্তমানে যারা রাজনীতি বিরোধী অন্যান্য রাজনীতি দলরা আছে, এরা ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে, আর এদিকে আমাদের দেশ হারানের দিকে আমরা অগ্রসর হইতেছি। ইন্ডিয়ার প্ল্যান কামিয়াব হইতেছে ধীরে ধীরে। তো
এগুলা নিয়ে আলাপ করার জন্যই আপনাদের সামনে আসছি। আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন আমি কি ভুল বললাম না ঠিক বললাম। তো সবার কাছে অনুরোধ, সবাই এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন। যেহেতু ইন্ডিয়া প্রোপাগান্ডা ছড়াইতেছে ইচ্ছাকৃতভাবে, আমাদের উপরে একটা অ্যাটাক আসবে। প্রথমে ওরা চেষ্টা করবে মায়ানমারকে দিয়ে আমাদের সাথে লাগানোর। সেটা যদি সাকসেসফুল না হয়, পরবর্তীতে তাদের স্টেপ হবে তারা আমাদেরকে অ্যাটাক করবে। অলরেডি বঙ্গোপসাগরে 2টা সাবমেরিন তারা ফিট করে রাখছে, আমরা বের হইতে পারবো না। হ্যাঁ, তো এগুলি কিন্তু ছেলেমি না, এটা বিরাট বড় একটা ইন্ডিয়ার চাল। এখান থেকে আমাদের কিভাবে বের হতে হবে, আমাদের সরকারের এটা বের করতে হবে চিন্তা ভাবনা করে। কিন্তু সরকারের যে মতিগতি দেখতেছি তাতে তো মনে হয় না। কেমন? এনিওয়ে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন এই সমস্ত ব্যাপারে রুখে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।